মল্লরাজাদের শহর বা পোড়ামাটির স্থাপত্যের শহর কিংবা মন্দিরের শহর এই প্রাণের বিষ্ণুপুর। কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার ট্রেন জার্নি করে একদিনের মধ্যে খুবই কম খরচে ঘুরে দেখে নাও এই মন্দির নগরী বিষ্ণুপুরকে। বাই দ্য ওয়ে, আমি কঙ্কন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কলকাতাওয়ালা কঙ্কনের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আরও একটা নতুন সপ্তাহ আর নিয়ে চলে এসেছি আরও একটা একদিনের ভ্রমণের জায়গা বিষ্ণুপুর। তো চলো ইন্ট্রোতে বেশি না বকে যাই মেন ভিডিওতে, যেদিন আমি বিষ্ণুপুরের উদ্দেশ্যে জার্নিটা স্টার্ট করেছিলাম। তো চলো যাওয়া যাক বিষ্ণুপুর। নতুন একটা সপ্তাহ, নতুন একটা দিন আর নতুন একটা ঘোরার জায়গায় যেতে চলেছি আজকে আমি। আগের দুটো ঘোরার জায়গা মুকুটমণিপুর আর পুরুলিয়া যাওয়ার জন্য বেছে নিয়েছিলাম এই 180-11 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসকে। এই সফরের জন্য বেছে নিলাম এই সেম ট্রেনও রাইট টাইমে এসে গেল হাওড়া স্টেশনে 20 নম্বর প্ল্যাটফর্মে। আর তাড়াতাড়ি করে উঠে পড়লাম আমার নির্ধারিত কোচে আর রওনা দিলাম আজকের আমার গন্তব্য বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এই 180-11 চক্রধরপুর এক্সপ্রেসের ওপরে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আমি সেটা আই বাটনে দিয়ে দেবো। যেহেতু এটা একটা নতুন ট্যুর, সেই জন্য ট্রেন সম্বন্ধে তোমাদের অল্প কিছু ইনফরমেশন দিয়ে নিই। এই ট্রেনটি হাওড়া থেকে রাত্রেবেলা 12:05 ছেড়ে বিষ্ণুপুর পৌঁছায় ভোর 3:46। আর বিষ্ণুপুর পৌঁছানোর জন্য এই ট্রেনে খরচা লাগে স্লিপারে 160 টাকা, থার্ড এসিতে 505 টাকা, সেকেন্ড এসিতে 710 টাকা আর ফার্স্ট এসিতে 1175 টাকা। এই ট্যুরের ওপরে যেটুকুনি তথ্য দেওয়ার কথা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম, সেটা অবশ্যই তোমরা দেখে নাও। এছাড়াও এই বিষ্ণুপুর সফরের জন্য 128-83 রূপসী বাংলা এক্সপ্রেস হচ্ছে আরও একটা বেস্ট অপশান এই ট্যুরের জন্য, যেটা সাঁতরাগাছি থেকে 6:28 ছেড়ে বিষ্ণুপুর পৌঁছায় সকালবেলা 9:30টার সময়। এই ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। এবার ফিরে আসি আজকের এই সফরে। নির্ধারিত সময় থেকে ট্রেন অলমোস্ট আধ ঘন্টা লেটে এসে পৌঁছালো বিষ্ণুপুর স্টেশনে। আর এখন থেকেই অপেক্ষা শুরু হলো ভোর হওয়ার জন্য, আর ভোর হলেই শুরু করব আজকের সমস্ত সাইট সিন। গুড মর্নিং ফ্রম বিষ্ণুপুর। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:15 বাকি। অনেকক্ষণ আগে নামিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এইটা। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই সিঁড়ি দিয়ে উঠে এসে আমরা 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে চলে যাবো বাইরের দিকে। ওখান থেকে তোমরা অটো বা টোটো পাবে সমস্ত সাইট সিন করার জন্য। আমি তো একজন দাদার সাথে সাইট সিন করবো, দাদা না কাকু বলা যেতে পারে, তার সাথে সাইট সিন করবো। তো কাকুর সাথে সাইট সিন করতে করতে অলমোস্ট 8টা থেকে 8:30 বাজবে, তখন কাকু আসবে। তাই জন্য আমি এখন অটো স্ট্যান্ডে যাব, গিয়ে জিজ্ঞেস করবো কেরকম কী খরচা, সাইট সিনে কী কী জায়গা ঘোরাবে, কত সময় লাগবে। তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশনের বাইরের অংশ। আর স্টেশনের বাইরে এসে তোমাদের যে রাস্তাটা দেখাচ্ছি সেই রাস্তা বরাবর হেঁটে এসে ডান দিকে গেলেই তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড। আর সেখান থেকেই অটো বুক করে তোমরা ঘুরে নিতে পারবে বিষ্ণুপুরের সমস্ত সাইট সিন। তো স্টেশনের বাইরে তো এসেও গেলাম, আর অটোর কিরকম কি খরচা সাইট সিন করাতে সবই দেখলাম, সেটা তোমাদের ভিডিওতে বললাম। তো সকাল সকাল চা নিয়ে নিয়েছি 5 টাকা দিয়ে। আমি বহুত চা খাই, কারণ চা না খেলে সে এনার্জিটা পাই না ঘোরার জন্য, সব সাইট সিন করার জন্য। আর খিদেও পাচ্ছে, সে রাত্রেবেলা খেয়ে বেরিয়েছি, তারপর ট্রেন ধরেছি, সকালে কিছু খাওয়া হয়নি জল ছাড়া, এই চা খাচ্ছি। তো এখান থেকে ডিম টোস্ট আর ঘুগনি অর্ডার করেছি। ডিম টোস্ট নিল হচ্ছে 25 টাকা একটা ডিম দিয়ে, আর ঘুগনি নিল 1 প্লেট 10 টাকা। বানাতে দিয়েছি ডিম টোস্টটা। তো খাবারটা আসুক, তারপরে খাই, টেস্ট কেমন কী সেটা বলবো। আর খাবারটা আসুক আর চাটা কমপ্লিট করি। তোমাদের তো বললাম যে ডিম টোস্ট নেব, বাট ডিম টোস্ট নিয়ে নিই। বাটার টোস্ট নিয়েছি, ভর্তি বাটার দেওয়া যাবে, চিনি দেওয়া আছে। আর এই হচ্ছে ঘুগনি, আর এই হচ্ছে
ডাবল ডিমের অমলেট। খেয়ে দেখি কেমন টেস্ট। বাটার একদম নকপক করছে, হেভি খেতে। এবার ঘুগনিটা খেয়ে দেখা যাক কেমন ঘুগনির টেস্ট। ঘুগনিটা একদম কি বলবো, আঝালি, কোনো মশলাপাতি নেই। সকালের জন্য, সকালের ব্রেকফাস্টের জন্য একদম ঠিকঠাক। আঝালি করে পেঁয়াজ আর লঙ্কা দেওয়া আছে, খুবই সুন্দর। আর ডিমের ব্যাপারে কি বলবো, ডিম টোস্টের ব্যাপারে তো খুব খিদে পাচ্ছে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কাকু এলে তারপর সার্চিং করতে বেরোবো, তখন তোমার সাথে আবার দেখা হচ্ছে। পেট ভরে ব্রেকফাস্ট করে আর যে কাকুর সাথে আজকে আমি সমস্ত সাইটসিন করব, সেই কাকুও চলে এসছে আর বেরিয়ে পড়লাম আজকে সমস্ত সাইটসিন করতে। তো প্রথমেই আমাদের গন্তব্য রাসমঞ্চ। এই রাসমঞ্চ থেকেই তোমাদের টিকিট কাটতে হবে, যার খরচা অফলাইনে করলে 25 টাকা পার পার্সন। আর টিকিটটা তোমরা অবশ্যই যত্ন করে রেখো, কারণ কিছু কিছু মন্দিরে এই টিকিটটাই তোমাদের দেখাতে হবে। পিরামিডের মতো দেখতে ল্যাটেরাইট পাথরের ওপরে স্থাপিত এই অভিনব স্থাপত্যটি হচ্ছে রাসমঞ্চ। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মহারাজা বীরহাম্বীর এই অভিনব শৈলটি স্থাপন করেন। এই শৈলটির মধ্যে রয়েছে ক্ষুদ্র গর্ভগৃহ আর 3 দিকে রয়েছে বারান্দা। বিষ্ণুপুরে আজকে আমি যে সাইটসিন পয়েন্টগুলো ঘুরবো, প্রত্যেকটি জায়গার কিন্তু অনেক ইতিহাস আছে, আর আমি চেষ্টা করব সেই সমস্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার। প্রথম জায়গা তো ঘোরা কমপ্লিট, তো চলো এবার যাওয়া যাক পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কাকু তো এসে গেছে আর সাইট সিন করতেও তো বেরিয়ে পড়েছি। তো প্রথমেই ঘুরে দেখলাম রাসমঞ্চ। তো রাসমঞ্চর ভেতরে খুব রেস্ট্রিকশন আছে ভিডিওগ্রাফির জন্য পয়সাও লেখা আছে। আর ওখানে বেশি বকবক করতে পারলাম না, ভিডিওর সামনে কথা বলতে পারলাম না, যা হয়েছে ভয়েস ওভারে তোমাদের বললাম। তো এবার চলে যাচ্ছি মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে পৌঁছে তোমার সাথে আবার কথা হচ্ছে। চলে এলাম আজকে দ্বিতীয় গন্তব্য মদনমোহন মন্দিরে। তো চলো তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি আর মন্দিরের ইতিহাস তোমার সাথে শেয়ার করছি। 1694 খ্রিস্টাব্দে মহারাজা দুর্জন সিংহ এই মদনমোহন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুরের ঐতিহ্য বহনকারী টেরাকোটার মন্দিরগুলির মধ্যে এই মন্দিরটি কিন্তু অন্যতম। ভিডিওর মাধ্যমে মন্দিরের এই অসাধারণ টেরাকোটার কাজ আমি জুম করে কিছু ক্লিপ তোমার সাথে শেয়ার করলাম। তোমরাই দেখে কমেন্ট সেকশনে জানিও তোমাদের এই মন্দিরের এই কাজগুলো দেখে কেমন লাগলো। মদনমোহন মন্দিরের বাইরে তোমরা এরকম মার্কেট দেখতে পাবে, আর এই মার্কেটে বিষ্ণুপুরের পোড়ামাটির কাজের বিভিন্ন নিদর্শন তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিছু জিনিস কিনে বাড়ির জন্য অবশ্যই নিয়ে যেতে পারো, কারণ এখানে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কম। যে কাকুর সাথে আজকে আমি সমস্ত সাইটসিন করব, সেই কাকুই বলল যে তার বাড়িতে দশম অবতার তাজ তৈরি হয়। তো সেই দশম অবতার তাজ দেখতেই কাকুর বাড়িতে চলে এলাম। পোড়ামাটির শিল্প ছাড়াও বিষ্ণুপুর কিন্তু এই লণ্ঠন শিল্পের জন্য বিখ্যাত। আর তোমরা যে এখন জিনিসটি দেখতে পাচ্ছ সেটিকে বলে রাবণ কাটা। কাকুর বাড়িতে যে জন্য আসা, এটাই হচ্ছে সেই বিখ্যাত দশম অবতার তাজ। আর কাকুর থেকে জেনেছিলাম যে এই তাজ তৈরি করতে অলমোস্ট কিন্তু 20 থেকে 25 দিন সময় লাগে। দশম অবতার তাজ আর দুখানা মন্দির দেখে এবার আমি রওনা দিলাম আজকের আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পাথরের দরজার মতো দেখতে এটি হচ্ছে ছোট দরজা বা গড় দরজা। আর উজ্জ্বল মাকড়া পাথরের তৈরি এই স্থাপত্যটি হচ্ছে মুখ্য পাথরের দরজা।
এই মুখ্য পাথরের দরজা দিয়ে বেরিয়ে যে রাস্তাটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই রাস্তা বরাবর হেঁটে গেলে তোমরা পেয়ে যাবে আরও 3খানা মন্দির। তো চলো আমিও এই 3খানা মন্দির ঘুরে দেখি আর ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। এই যে উদ্যানটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মহারাজা বীর হাম্বির উদ্যান, আর এই উদ্যানে প্রবেশ মূল্য হচ্ছে 5 টাকা পার পার্সন। মহারাজা বীর হাম্বির উদ্যানের মধ্যেই রয়েছে রাধা লালজিউ মন্দির। তো চলো এই মন্দিরটি আমিও ঘুরে দেখছি আর তোমার সাথে সেই ভিডিও শেয়ার করছি। চুন সুরকি প্রলেপযুক্ত মাকড়া পাথরের তৈরি এই একরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে। আজকের দিনের আমার পরবর্তী গন্তব্য হচ্ছে এই রাধাশ্যাম মন্দির। তো চলো মন্দিরের ভেতরে যাই আর মন্দিরের ভেতরের সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরি। আজকের দিনে আমি যতগুলো মন্দির ঘুরেছি, প্রত্যেকটি মন্দিরের সামনে এরকম ফলক রাখা আছে যেখানে মন্দিরের পুরো বৃত্তান্ত লেখা আছে। তোমরা কিন্তু চাইলে এই ফলক থেকে মন্দিরের যাবতীয় ইতিহাস পড়ে নিতে পারো। এই রাধাশ্যাম মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ প্রতিষ্ঠা করেন। এরপরে আমি চলে এলাম বিষ্ণুপুরের অত্যন্ত জনপ্রিয় মন্দির, সেটি হচ্ছে জোড়বাংলা মন্দিরে। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ এই টেরাকোটার মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটিতে 2টি বাংলা চালের ওপরে একটি শিখর রয়েছে, তাই এই মন্দিরটির নামকরণ হয়েছে জোড়বাংলা মন্দির। আর এই মন্দিরের বাইরেই দেখতে পেলাম বিষ্ণুপুরের পোড়ামাটির এই বিখ্যাত হস্তশিল্পের কিছু নিদর্শন, তাই জন্য আমি ভিডিও করে সেটা তোমার সাথে শেয়ার করলাম। মুখ্য পাথরের দরজার পরে আরও 3খানা মন্দির দেখে এবার চলে এলাম এই শ্যামরায় মন্দিরে। 1643 খ্রিস্টাব্দে বা বাংলার 1050 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে 5খানা শিখর থাকার কারণে এই মন্দিরটিকে 5 চূড়া মন্দিরও বলা হয়। অনেকগুলো তো সাইট সিন করলাম, আর শীতকাল তো জ্যাকেট দেখে বুঝতেই পারছো, বাট এখানে মারাত্মক গরম, এখন মারাত্মক রোদ রয়েছে, চচ্চর করে গরম লাগছে। আখের রস নিয়েছি 20 টাকা গ্লাস, এটা খেয়ে সত্যি কথা তৃপ্তি পেলাম। আর এই রোদের মধ্যে এতটা ঘুরলাম, বা আরও কিছু বাকি আছে সব দেখবো, এটা খেয়ে একটু শান্তি মনটা পেল, সত্যি কথা। তো এই জায়গাটা ঘুরলাম আর আখের রসটা খেলাম, এবার বাকি আরও 2-3টে জায়গা আছে, ওই জায়গাগুলো দেখি গিয়ে তারপর ডাইরেক্ট আবার স্টেশনে যাব। তো চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। এখন যে জায়গাটি আমি তোমাদেরকে অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটি হচ্ছে গুমঘর। এটি রাস্তার ওপরেই পড়ে। বিষ্ণুপুরের এই স্থাপত্য নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত আছে। কেউ বলেন এটি একটি হত্যাকূপ, কেউ বলে এটি একটি রাজাদের শস্যাগার, কেউ আবার বলে এটি একটি বিশুদ্ধ জলের আধার।
আজকে সাইট সিন অলমোস্ট কিন্তু শেষের পথে, বাকি আছে আর মোটামুটি 3খানা সাইট সিন পয়েন্ট। এবার আমি চলে এলাম লালবাঁধ আর সর্বমঙ্গলা মায়ের মন্দির দেখতে। এখন যে জায়গাটি তোমাদেরকে আমি দেখাচ্ছি এটিকে লালবাঁধ বলা হয়। বিষ্ণুপুরের যে 7টি বাঁধ আছে তার মধ্যে কিন্তু এই লালবাঁধ অন্যতম। এই যে দেখতে পাচ্ছ এই লাল পাঁচিলটার ওপরে হচ্ছে লালবাঁধ, এপাশে একটা নদী আছে, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে এই যে সর্বমঙ্গলা মায়ের মন্দির। তো মন্দিরের দরজা তো বন্ধ, ভেতরে আরেকটা দরজা সেটাও বন্ধ। মায়ের পুজো হচ্ছে, আমি চেষ্টা করছি সেই পুজোর কিছু ক্লিপ জুম করে তোমার সাথে শেয়ার করার, দেখি কতটা করা যায়। লালবাঁধ আর সর্বমঙ্গলা মায়ের মন্দির দেখে এবার আমি চলে এলাম দলমাদল কামান দেখতে। আনুমানিক 16 শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই কামানটি তৈরি করা হয়। এরপরে চলে এলাম আজকের দিনের লাস্ট সাইট পয়েন্ট ছিন্নমস্তা মায়ের মন্দির দেখতে। বাংলার 1380 সালে বা 1973 খ্রিস্টাব্দের শ্রাবণ মাসে মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই মহাশয় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বাইরের কাউন্টার থেকে 50 টাকার ডালা কিনে আমি চলে গেলাম মায়ের পুজো দিতে। আর মায়ের মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই আমি মায়ের মন্দিরের বাইরে থেকে জুম করে তোমাদের জন্য কিছু ভিডিও ক্লিপ তুলে আনলাম। তোমরা ভিডিওর মাধ্যমেই মাকে প্রণাম করো। সমস্ত সাইট সিন তো আমার আজকে কমপ্লিট হয়ে গেছে। যে কাকুর সাথে আমি আজকে সমস্ত সাইট সিন করলাম তাকে এবার তোমার সাথে পরিচয় করিয়ে দিই। আজকে বিষ্ণুপুরের সমস্ত সাইট সিন আমার শেষ। আজকে যে কাকুর সাথে আমি সমস্ত সাইট সিন করলাম, গণেশ কাকু। কাকু এখানে কোন সময় এলে ভালো? শীতকালটা বেশি ভালো? শীতকালে বেশি ভালো। গরমকালে কি এলে ঘোরা যায়? ঘুরে যায়, কিন্তু অতটা ভালো, অতটা গরমে তো। আচ্ছা, তোমরা শুনে নিলে মানে ওই ডিসেম্বর থেকে মার্চ অব্দি ভালো চলে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তো কাকুর ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা আসার আগে অবশ্যই কাকু তোমাকে কদিন আগে জানালে ভালো হয়? একদিন আগে জানালে তো ভালো হয়। তো কাকুকে একদিন আগে জানালে কাকুর সাথে এসে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নিয়ে পুরো জায়গাটা সুন্দরভাবে ঘুরতে পারবে। কাকু তোমাদের অনেক টাইমও দেবে ভালো করে ঘোরার জন্য। তো আমার সমস্ত সাইট সিন শেষ। এবার কাকু আমাদের স্টেশনের সামনে ছেড়ে দেবে, ওখান থেকে লাঞ্চ করব, তারপরে স্টেশনে বসবো। তো কাকুর সঙ্গে পরিচয় করে দিলাম তোমাদের। তো এখন যাই স্টেশনের উদ্দেশ্যে। নমস্কার। বিষ্ণুপুরের আজকে সমস্ত সাইট সিন তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর কাকুর সাথে তো তোমাদের পরিচয় করিয়ে দিলাম। আর কাকুর রেকমেন্ডেশন অনুযায়ী এই মোনালিসা লজ আর রেস্টুরেন্টে চলে এলাম। আর এখান থেকে করব আজকের লাঞ্চটা। তো রেস্টুরেন্টে এসেই অর্ডার করে দিলাম 1 প্লেট মাটন থালি। আর টোটাল আমার থালিটার খরচা পড়েছিল 320 টাকা। এই যে ভেজ থালিটা দেখতে পাচ্ছ এর খরচা ছিল 120 টাকা। আর এই যে মাটনটা দেখতে পাচ্ছ 4 পিস ছিল, যার খরচা পড়েছিল 200 টাকা। টোটাল 320 টাকা। আমার এই বিষ্ণুপুর ট্যুর অলরেডি কিন্তু শেষের পথে। তোমরা কিভাবে ইজিলি এই বিষ্ণুপুর ট্যুরটা করতে পারবে এটা তোমার সাথে আগে শেয়ার করে নিই। তো আমি যেরকমভাবে এই ট্যুরটা করেছি তোমরা চাইলে কিন্তু ওরমভাবে করতে পারো, কিন্তু তোমরা অনেক ভোর অলমোস্ট 4টের কাছাকাছি বিষ্ণুপুরে পৌঁছে যাবে। আর তোমরা যদি একা ঘুরতে যেতে চাও অত সকালবেলা পৌঁছে তোমরা কিন্তু ওখানে গিয়ে কোনো এক্সিকিউটিভ লাউঞ্জ পাবে না। তোমাদের কিন্তু স্টেশনে অপেক্ষা করতে হবে, ওটাই একটু একার পক্ষে ডিফিকাল্ট হবে। তোমরা বসে বসে বোর হবে। আর তোমরা যদি গ্রুপে যাও তাহলে তোমরা কিন্তু রাত্রের ট্রেন ধরতে পারো। এবার তোমাদের ইজি রাস্তাটা বলে নিই। তোমরা হয় সকাল সকাল ডাইরেক্ট চলে আসো সাঁতরাগাছি জাংশনে, না হয় তোমরা হাওড়া থেকে লোকাল ট্রেন করে চলে আসো সাঁতরাগাছি জাংশনে। তারপরে 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে তোমরা চলে আসো বিষ্ণুপুরে। অলমোস্ট কিন্তু পৌঁছাবে 9:30টার কাছাকাছি। তারপরে তোমরা সেখানে ব্রেকফাস্ট করে
বেরিয়ে পড়ো দিনের সমস্ত সাইট করতে। তোমাদের অলমোস্ট কিন্তু টাইম লাগবে ওই 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। তারপরে তোমরা দুপুরে লাঞ্চ করে চলে আসো আবার বিষ্ণুপুর স্টেশনে। তারপর 5:28 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে রওনা দাও হাওড়ার উদ্দেশ্যে। আর ট্রেন হাওড়ায় পৌঁছাবে 9:15 থেকে 9:30টার মধ্যে। এবার তোমরা এই ট্যুরের কস্টিংটা দেখে নাও। ট্রেনে তোমাদের আপ ডাউনে খরচা পড়বে 110 টাকা করে, দুজনের টোটাল 440 টাকা। সাইট সিনে তোমাদের খরচা পড়বে টোটাল 500 টাকা। তোমাদের এন্ট্রি ফিস পড়বে 25 টাকা। আর তোমরা যে উদ্যানে ঢুকবে যেটা তোমাদের বললাম তার জন্য খরচা পড়বে 5 টাকা। দুজনের জন্য টোটাল খরচা পড়ছে 60 টাকা। ফুডটা তোমাদের পার্সোনাল চয়েস, তাই ফুডের খরচাটা কিন্তু আমি ইনক্লুড করলাম না। তাহলে তোমাদের এই ট্যুরের টোটাল খরচা পড়ছে 1000 টাকা, 500 টাকা ইচ পার্সন। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা পড়ছে 750 টাকা। তো একদিনের মধ্যে বিষ্ণুপুর ভ্রমণের ভিডিও আজকে এখানেই শেষ হলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক করবে। আর কিছু কোয়ারি থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো। পরের সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসছি আরেকটা নতুন ট্রাভেল সিরিজ। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।